আজকে যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ড্রিফট ভেলোসিটি, আর এই ড্রিফট ভেলোসিটি থেকে ওহমসের ল, ওহমসের সূত্র, ওহমের সূত্র, এটা আমরা প্রতিস্থাপন করি। তো প্রথমে আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ সম্পর্কে একটু তথ্য আগে জেনে নিই। তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তড়িৎ প্রবাহ মাত্রা কি? কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধান কিউ এর প্রবাহের হার, অর্থাৎ তড়িৎ আধান কিউ টি সময় দিয়ে যদি প্রবাহ হয়, তাহলে সেই কিউ পরিমাণ আধান যদি টি সময় ধরে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে আর কি, তাহলে এর তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু আমরা লিখবো কিউ বাই টি। ঠিক আছে, আই এর ইউনিট কি? আর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহ মাত্রার একটা দিক আছে, নির্দিষ্ট অভিমুখ আছে, অর্থাৎ সবসময় উচ্চ বিভব থেকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ মাত্রা সবসময় চলতে থাকে। আবার এতে নির্দিষ্ট মান তো আছে, তবুও আমরা এটাকে বলি স্কেলার কোয়ান্টিটি। স্কেলার রাখি, তার কারণটা কি? কারণ এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের যে রুল, সেটা মেনে চলে না। অর্থাৎ ধরো এদিকে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিকে যখন কারেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে 7 অ্যাম্পিয়ার। ভেক্টর অ্যাডিশনের রুলে কি হয়, অ্যাঙ্গেলের উপর অ্যাঙ্গেল থাকে একটা, এটা কস থিটা সাইন থিটা এটা আছে, সেই রেজাল্ট হলে সেই রেজাল্ট এখানে হচ্ছে না। ঠিক আছে, তো সেই জন্যই এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বলা হয় একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, কারণ এর ভেক্টর যোগের যে নিয়ম, সেই নিয়মটা মেনে চলে না। ঠিক আছে, সেই জন্য অনেক সময় একে বলা হয় টেনসর কোয়ান্টিটিও বলে। টেনসর কোয়ান্টিটি, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে অনেক সময় বলা হয় টেনসর কোয়ান্টিটি। ঠিক আছে, এটাকে ভেক্টর বলা হয় না এই কারণে যে এটা ভেক্টর যোগের যে নিয়ম সেটা মেনে চলে। আচ্ছা, আর কি জানতে হবে? তড়িৎ প্রবাহ মাত্রা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাৎক্ষণিক, কোন একটা মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা আমরা কি করব? কোন একটা মুহূর্তের তড়িৎ প্রবাহ মাত্রা, ধরো কোন একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সবসময় একই রকম হচ্ছে না, একই রকম তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে না। যে আধানটা যেটা এর মধ্যে দিয়ে তড়িৎ, এই যে আধানটা টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই যে আধানটা যাচ্ছে সেই আধানটা ধরো এরকম হয়ে আছে 2t² + 5t + 2, টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে আধানটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কোনো একটা মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে গেলে আমাদেরকে এটা করতে হবে। অর্থাৎ কিউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে ডি কিউ ইকুয়াল টু কি আছে? ডি কিউ বাই ডিটি, ডেরিভেটিভ করবে 2 4 4t + 5। ঠিক আছে, এবার ধরো কোনো একটা মুহূর্তে দেওয়া আছে 2 সেকেন্ড, টি গার্ডে দেওয়া আছে ধরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড হলো কত? 4 2 8 + 5 13 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রার মান বের করতে দেয়, তাহলে তোমরা এইভাবে বের করবে। ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন দেখা যাক, পজ করে লিখে নেবে, সিলেবাস প্রচুর বড়, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। তোমাদের দরকার আছে তোমরা স্লো করে দেখবে, পজ করে লিখবে। প্রশ্ন দিয়েছে, যেমন দিয়েছে কিউ সমান t² +
40 প্লাস 5 এটা দেওয়া আছে। বার করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বের করতে হবে। আর আই অ্যাভারেজ এটা বের করতে হবে। আই অ্যাভারেজ বের করতে হবে, এটা 0 to 2 সেকেন্ড। ঠিক আছে, আই অ্যাভারেজটা বের করতে হবে 0 to 2 সেকেন্ডে বের করতে হবে। আর এইটা বের করতে বলেছে টি ইকাল টু 3 সেকেন্ড, টি ইকাল টু 3 সেকেন্ডে এটা বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন বুঝে নাও। দেওয়া আছে কিউটা একটা ফাংশন, টি এর একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, কিউ সমান এটা। এবার কি করতে হবে, আই ইনস্ট্যান্টেনিয়াস বের করতে হবে আর আই অ্যাভারেজ বের করতে হবে। আচ্ছা, আই ইনস্ট্যান্টেনিয়াস আগে বের করে নিই। এটা কি হবে, 2t প্লাস 4। এবার এটা কি বলেছে, এটা 3 সেকেন্ড, টি ইকাল টু 3 সেকেন্ড। কত আছে, 3 বসাও, টি এর জায়গায় 3 বসাও, 6, 6 প্লাস 4 সমান 10। ঠিক আছে, একটা হলো। আরেকটা কি করতে বের করতে বলেছে, আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ 0 to 2 সেকেন্ড। তার মানে কি, এটা হচ্ছে ডেল্টা কিউ, ডেল্টা টি কিউ অ্যাট 0, এই কিউ অ্যাট 2 সেকেন্ড, কিউ অ্যাট 2 minus q at 0 by t2 minus t1। আচ্ছা, 2 দেখে নাও কত হচ্ছে, এটা 2 হচ্ছে 4 প্লাস 8 প্লাস 5 মাইনাস 0তে কি হচ্ছে, 0তে 5 আর t2 মাইনাস t1 2 মাইনাস 0 মানে হচ্ছে এটা 2, কত হচ্ছে 5 বাদ দাও, তাহলে এটা 12, 12 বাই 2 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট পাওয়া গেল আমাদের 3 সেকেন্ডে, এটা 10 অ্যাম্পিয়ার। আর আই অ্যাভারেজ পাওয়া গেল 6 অ্যাম্পিয়ার। সহজ জিনিস, এবার সবই করতে পারবে। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখে ছোট, তারপর আমরা ডিপ চলতে চলে যাবো। একটা অঙ্ক দিয়েছে, আই সমান দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 1। এখানে কিউটা বের করতে হবে। ফাইন্ড কিউ ফ্রম থ্রো এ ক্রস সেকশন বিটুইন 0 to 3 সেকেন্ড। আচ্ছা, কোন ক্রস সেকশনের মধ্যে দিয়ে কিউটাকে বের করতে হবে, যেখানে টাইম দেওয়া আছে 0 to 3 সেকেন্ড। Along find the number of electron flows in this time। এই সময়ের মধ্যে কতগুলো ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কতগুলো পাস করছে, নাম্বার অফ ইলেকট্রন কতগুলো এই সময়ের মধ্যে ওই একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে, একটা পরিবাহী মনে করো এখানে একটা ক্রস সেকশন এরিয়া আছে। ঠিক আছে, তার মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটাকে বের করতে হবে। নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন এই ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো বেরিয়ে যাচ্ছে সেটাকে বের করতে হবে। আর এখানে টাইম, সেই সময়টা দিয়েছে 0 to 3 সেকেন্ড, এই সময়ের মধ্যে কিউটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে কিউ, আই দিয়েছে, আইটা টি এর একটা ফাংশন। তাহলে আমরা যেটা জানি যে আমাদের যে ফর্মুলা আছে, আই সমান কি ডি কিউ বাই ডিটি, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি, আই ডিটি টোটাল ইন্টিগ্রেশন করে দাও, তাহলে টোটাল এদিকে যে টোটাল আধানটা পাওয়া যাবে সেটাকে আমি লিখছি কিউ। ঠিক আছে, টোটাল যে কিউ লিখতে পারো, স্মল কিউ লিখতে পারো, যা ইচ্ছা।
যেটা দেওয়া আছে সেইভাবে লিখি। টোটাল আধান ধরছি আমি কিউ হচ্ছে, আর এখানে টাইমটা হচ্ছে আমার 0 to 3 I dt। এবার দেখো আর এটা এর মান বসাও, 0 to 3 আর সমান কি আছে t স্কোয়ার প্লাস 1 dt। এটা কত হবে t টু দি পাওয়ার 3 by 3 প্লাস মান বসাও 7/3 প্লাস 3। এটা কাটো, 3 9 9 আর 3 12 12 কুলম্ব। তাহলে আমরা কি পেলাম, টোটাল চার্জ পেয়ে গেলাম কিউটা 12 কুলম্ব। তাহলে এখানে যে 0 to 3 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ আদান যাবে আর কি, টোটাল চার্জ যাবে তার ভ্যালু হচ্ছে 12 কুলম্ব। টোটাল আধান চার্জটা পাওয়া গেছে 12 কুলম্ব। এবার প্রশ্ন হচ্ছে এই এরিয়ার মধ্যে, একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে তাহলে কতগুলো ইলেকট্রন গেছে। আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, ইলেকট্রনের আধান হচ্ছে এত কুলম্ব। তাহলে আমার আধান চার্জ গেছে এত কুলম্ব, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে, 12 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁹। এই ভ্যালুটা ক্যালকুলেশন করে নেবো, আমাদেরকে যেটা বেরোবে সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, আগের তো হতো ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এরপর আমরা একটা নতুন কনসেপ্টের মধ্যে যাই, ক্লাসিক্যাল স্টোরি অফ ইলেকট্রিক কারেন্ট। ক্লাসিক্যাল স্টোরি, মনে করো কোন একটা পরিবাহী, তার মধ্যে তো মুক্ত ইলেকট্রন সবসময় থাকে, কিছু পরিমাণে ইলেকট্রন সেখানে থাকে সবসময়, ইলেকট্রন এখানে থাকে। এই ইলেকট্রনগুলো পরিবেশের যে উষ্ণতা আছে সেই পরিবেশের উষ্ণতায় ইলেকট্রনগুলো এদিকে ওদিকে যাওয়া আসা করে, ছোটাছুটি করে চলতে থাকে, তাদের একটা বেগ থাকে। সেই যে বেগটা ইলেকট্রনটা এর পরিবাহীর মধ্যে, এখানে যে ইলেকট্রনের যে বেগটা থাকে সেটা বেগটা হয় সেটা প্রায় 10⁵ মিটার/সেকেন্ড, এত বেশি। ঠিক আছে, মনে করো এখানে একটা বহিঃস্থাপন ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এক্সটার্নাল ফিল্ড একটা অ্যাপ্লাই করা হলো, বহিঃস্থাপন তড়িৎ ক্ষেত্র এখানে প্রয়োগ করা হলো এই অভিমুখে। এখানে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র যদি এই অভিমুখে প্রয়োগ করা হয় তাহলে এর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো সেগুলো কি হবে, এর মধ্যে থাকা ইলেকট্রনগুলো কি হবে, সবসময় ইলেকট্রনগুলোর কথা বলছি, ইলেকট্রনগুলো এই দিকে আসতে শুরু করবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো এসে এইদিকে আসতে শুরু করবে এবং এই জায়গাতে শেষ প্রান্তে এইদিকে ইলেকট্রনগুলো এসে জমা হয়ে যাবে। এর ইলেকট্রনগুলো সব এইদিকে যদি জমে যায় তাহলে এদিকে ধনাত্মক আধানগুলো এসে জমে যাবে। ঠিক আছে, বহিষ্ঠ একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেই এর মধ্যে একটা ইলেকট্রনগুলো এদিকে জমে যাচ্ছে, এদিকে ধনাত্মক আধানগুলো জমে যাচ্ছে, ঋণাত্মক আধান এদিকে আসছে, এদিকে ধনাত্মক আধান জমে যাচ্ছে। এবার দেখো এই অবস্থায় তাহলে এইদিকে যদি ধনাত্মক আধান থাকে, এইদিকে যদি ঋণাত্মক আধান থাকে, তাহলে এই পরিবাহীটার মধ্যে এখানেও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এখানেও একটা ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে তড়িৎ ক্ষেত্র এর মধ্যে তৈরি হবে। এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে,
এদিকে ধনাত্মক আধান আছে, এদিকে ঋণাত্মক আধান আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হলো সেটা হচ্ছে এই অভিমুখে এর মধ্যে। এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হওয়ার কারণ তৈরি হলো, এইটাকে বলা হয় ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, কারণ এর প্রভাবে তৈরি হয়েছে এটা। তো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে তৈরি হলো এই পরিবাহীর মধ্যে। তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড, ভিতরে যে তড়িৎ ক্ষেত্র যেটা তৈরি হলো তার অভিমুখ হচ্ছে এদিক থেকে এদিকে। এটা অ্যাপ্লাই করেছিল বাইরের দিকে, ভিতরে যেটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো তার অভিমুখ হচ্ছে এইটা। ঠিক আছে, এবার এই পরিবাহীটাকে যদি একটা তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে কি হবে? এদিকটা পজিটিভ প্লাস এদিকটা মাইনাস। তাহলে এখানে যে জমেছিল এই যে এখানে এক্সটার্নাল বৈশ্বিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা ছিল, তার ফলে এইদিকে তো ধনাত্মক আধানগুলো ঋণাত্মক আধানগুলো এদিকে চলে এসেছিল, এদিকে ধনাত্মক আধানগুলো চলে এসেছিল। এই অবস্থায় এরা কিন্তু আর এখানে জমে থাকতে পারবে না। এরা কি করবে? এরা এদিকে চলে যাবে, এদিকে প্লাসগুলো বা ধনাত্মক আধানগুলো এদিকে চলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এর মধ্যে আর জমে থাকতে পারবে না। ঠিক আছে, এবার এখানে আর জমে থাকতে পারবে না এই অবস্থায়। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে একটা জিনিস যেটা পরিষ্কার হচ্ছে যে পরিবাহীর মধ্যে যে আধানগুলো আছে সেই আধানগুলো বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরা এর মধ্যে ছোটাছুটি করতে থাকে আধানগুলো। দেখো প্রথমে আমি একটা জিনিস বললাম, এই ইলেকট্রনগুলো যে বেগে ছোটে সেটা প্রায় 10⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু কিন্তু এই ভ্যালুটা এখানে পাওয়া যায় না। মানে এর যে এটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ স্পিড বলতে পারি। অর্থাৎ ইলেকট্রনগুলো যখনই ছুটতে শুরু করে, সে যে কোনো দিকেই ধরছে আমি, যখনই ছুটতে শুরু করবে তখন এর মধ্যে থাকা কার্নেল বলে এগুলোকে, সেখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা পয়েন্ট। ঠিক আছে, কার্নেল বলা যেতে পারে। ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে তো কার্নেল বলা যেতে পারে। যেদিকে যেতে যাবে, যাওয়ার পরে কিন্তু এখানে সংঘর্ষ হওয়ার পরে আবার ধরো তার দিকটা পরিবর্তন হবে, আবার ওই মুখটা চেঞ্জ হয়ে আবার ধরো কোনো একটা কার্নেল আছে সেখানে আবার গিয়ে সংঘর্ষ হবে। ঠিক আছে, তো আবার এখান থেকে সে আবার কি করে আবার একটা তার ওইমুখ পরিবর্তন হবে। তাহলে ওইমুখ বারবার এই পরিবর্তন করতে থাকলে আমরা যে রেজাল্টটা যেটা পাই সেটাকে যদি আমরা বলি অ্যাভারেজ ভেলোসিটি। এই অ্যাভারেজ ভেলোসিটির যে ভ্যালুটা সেটা আসে এইরকম 10⁻⁴ মিটার পার সেকেন্ড। দেখো এই ভ্যালুটা দেখো, অ্যাভারেজ স্পিড, এটাকে স্পিড বলছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এগোচ্ছে কতটা, ভেলোসিটি মানে ডাইরেকশনের ব্যাপারটা আছে, তো সে এগোচ্ছে কিন্তু খুবই কম। কারণটা কি? এর মধ্যে যে ধাক্কা কার্নেল যেগুলো, সেই কার্নেলে বারবার ধাক্কা খেতে খেতে সেটা চলতে থাকে। ঠিক আছে, একই ইলেকট্রন তাহলে এগোচ্ছে কিন্তু খুবই কম, বারবার কি হচ্ছে, বারবার সেখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের ফলে সে কিন্তু এগোচ্ছে খুবই কম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, মনে করো ইলেকট্রনটা প্রাথমিক অবস্থায় ইলেকট্রনের একটা বেগ ছিল, কোন একটা ইলেকট্রন তার বেগ ছিল ইউ। ঠিক আছে, আর এর মধ্যে তো ধরো একটা ইলেকট্রন থাকে না, অনেক ইলেকট্রন থাকে, প্রচুর ইলেকট্রন থাকে। তো এই এক্সটার্নাল ফিল্ড
মানে এই যে তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে, আগেকার কথা বলছি আমি, প্রথমে তো সেই সময় এদের যে বেগগুলো, ইলেকট্রনের যে বেগগুলো, সেই ইলেকট্রনের বেগগুলোর যদি আমি অ্যাভারেজ করি, তাহলে সেই অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ মানে গড় বেগ সেই সময় আগে আগে ওই সংযুক্ত হওয়ার আগে, তখন কিন্তু এটা থাকে 0, অ্যাভারেজ ভেলোসিটি থাকে 0। ঠিক আছে, ইলেকট্রনগুলোর গড় নেওয়া হচ্ছে, মানে এদের অভিমুখগুলো তো প্রতি মুহূর্তে এখানে ধাক্কা খাচ্ছে ওখানে ধাক্কা খাচ্ছে, এটা থার্মাল মানে কোনো পরিবেশের যে উষ্ণতা, সেই উষ্ণতার প্রভাবে ধরো ইলেকট্রনগুলোর বেগ একটা হচ্ছে, বেগ চলছে, এগুলো কি বারবার এদিকে ওদিকে ধাক্কা খেতে থাকে, ইলেকট্রনগুলো কোনো কার্নেলে ধাক্কা খায়, এর ফলে তার অভিমুখগুলো পরিবর্তন হয়ে থাকে। সমস্ত ইলেকট্রনগুলোর ওই যদি গড় বেগ আমি দেখি, সেই গড় বেগের ভ্যালু হয় 0। ঠিক আছে, অর্থাৎ ইউ অ্যাভারেজ হচ্ছে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস আরো যা থাকবে তাদের যতগুলো ইলেকট্রন আছে তাদের এই যে গড় ভ্যালু, এই গড় ভ্যালুটা হচ্ছে 0। এই জায়গাটা একটুখানি মনে রাখতে হবে, মানে প্রথমে এর মধ্যে পরিবাহের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মোট গড় বেগ হচ্ছে 0। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখো যে প্রথমে আগে ওই যে তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত করার আগে এদের গড় বেগ, ইলেকট্রনগুলোর গড় বেগ হচ্ছে 0। এবার দেখো পরিবাহিতাকে একটা তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত করা হবে, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু যদি আমি নেট ইলেকট্রিক ফিল্ড বলি, সেটা কিন্তু আর 0 হবে না। নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমি বলি, সেটা এই ক্ষেত্রে আর 0 হবে না। প্রথমে দেখো বস্তু একটা তড়িৎ ক্ষেত্র যদি আমি প্রয়োগ করে থাকি ই নেট, তাহলে এখানে তো একটা ই ইনডিউসড তৈরি হচ্ছিল। এই ক্ষেত্রে এই নেটটা ছিল ই ইনডিউসডের বিপরীত এবং সমান, কিন্তু একটা বৈধ তড়িৎ কোষের সঙ্গে যখন এটাকে বৈধ তড়িৎ কোষের সঙ্গে যখন যোগ করা হয়েছে, তখন ইউনিট 0 নয়। ঠিক আছে, নয়, এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ই ইনডিউসডের সঙ্গে সমান এবং বিপরীতমুখী, কিন্তু এই ক্ষেত্রে ইউনিট সমান নয়। তার মানে কি? তার মানে নিশ্চয়ই এখন ইলেকট্রনগুলোর যে বেগগুলো হয়ে গেছে, ইলেকট্রন যে বেগগুলো, সেই বেগগুলো পরিবর্তন হয়েছে। প্রথমে ইলেকট্রন ধরো এখানে ধাক্কা দিল, প্রথমে তার বেগ ছিল, মনে করো কোনো একটা 1 নম্বর ইলেকট্রন, তার বেগ ছিল E1, কার্নেলে ধাক্কা দিল, তারপরে তার বেগ হলো ধরো V1। ঠিক আছে, তো এই যে পরপর এখানে কয়েকটা টার্ম আছে। 1 নম্বর হচ্ছে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথ, তাকে বলা হয় মিন ফ্রি পাথ, ল্যামডা। ঠিক আছে, মিন ফ্রি পাথ, যেটাকে আমরা ল্যামডা অক্ষর দিয়ে বসি। পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথ, সেটাকে আমরা বলছি ল্যামডা বা মিন ফ্রি পাথ, পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথ। আর একটা আমরা ধরো টাওটা হচ্ছে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়, রিল্যাক্সেশন টাইম বলেছে। দেখো ইলেকট্রনটা একবার ধাক্কা খেলো, প্রথমে তার বেগ ছিল মনে করে E1, পরে আবার ধাক্কা খেলো, তখন বেগ হলো তো
V1 এক নম্বর ইলেকট্রন, 2 নম্বর ইলেকট্রন সে আবার একটা কার্নেলে গিয়ে যখন ধাক্কা দিল, তার প্রথমে বেগ ছিল মনে করে U2, পরে আবার যখন সংঘর্ষ হলো তখন তার বেগ হলো ধরো V2। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রের জন্য আমি ধরো এইগুলোকে λ1 বলছি, কোনো ক্ষেত্রে λ1 বলছি এক নম্বরটার জন্য, টাইমটাকে আমি বলছি τ2, রিল্যাক্সেশন টাইম বলছি τ2। তাহলে এরকম ভাবে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে আমরা V1 আমাদের যে ফর্মুলা আছে V U প্লাস কি হয় অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা আছে, এই জিনিসগুলো আছে। আচ্ছা বেশ, এসব জিনিসগুলো তো আসবো। তো তার আগে আমরা যে জিনিসটাকে দেখব সেটা হচ্ছে ইলেকট্রন তাহলে এখানে মুভ করছে, যে জিনিসটা আমরা পাচ্ছি যেখানে ই নিট এখানে যদি 0 না হয়, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানকার নিট যে ভ্যালু সেটা 0 নয়, তাহলে এখানে যে ইলেকট্রনটা আছে তার উপরে একটা কি হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে, ফোর্স। এই ইলেকট্রনের উপরে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে ইলেকট্রনের উপরে। ঠিক আছে, একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, তাহলে সেই ফোর্সের ভ্যালুটা কত, কি পরিমাণ ফোর্স ক্রিয়েট হয়। এফ ইতে আমরা একটা জিনিস জানি, ফোর্স সমান কি হয় ই ইন্টু ই, ক্ষেত্র প্রাবল্য ইন্টু আধানের গুণফল, ই ইন্টু ই এটা হয়। তো ইলেকট্রনের আধান ধরো ই, আর ইলেকট্রিক ফিল্ড এখানে যেটা কাজ করছে তার ই ধরো, আর এখানে ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে এটা হবে মাইনাস ই ইন্টু ই। যে পরিমাণ বল কাজ করছে সেটা হচ্ছে এটা, ইলেকট্রনের উপর যে বলটা কাজ করছে সেই বলের ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, এটা হলো বল। এম ইন্টু এ, ইলেকট্রনের ভর মনে করো এম, ইলেকট্রনের ভর মাস অফ ইলেকট্রন ইকুয়াল টু এম, তাহলে এম ইন্টু এ, তাহলে এ ইকুয়াল টু আমরা কি পাবো এই ভ্যালুটা। তাহলে এই যে ইলেকট্রন তার একটা ত্বরণ হচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনের একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, তার ভ্যালুটা কত, তার ভ্যালু হচ্ছে এইটা, ইলেকট্রনের একটা অ্যাক্সিলারেশন হচ্ছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাক্সিলারেশন প্রথমে যখন ধাক্কা খেলো তারপর কি হলো, আবার পরের মুহূর্তে আবার যেই তার বেগ 0 হয়ে গেছে, আবার তার বেগ আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে, বাড়ার পর তারপর চূড়ান্ত বেগ হলো, আবার কি হয়ে 0 হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, প্রথমে বেগ বাড়ছে, বেড়ে আবার ধাক্কা খাচ্ছে 0 হচ্ছে, আবার কি হচ্ছে আবার আস্তে আস্তে বাড়ছে, আবার ধাক্কা খাচ্ছে আবার 0 হচ্ছে, আবার আস্তে আস্তে বাড়ছে, এইভাবে চলতে থাকে। সেই জন্য কি হয়, এর যে ওই অ্যাভারেজ ভেলোসিটি, এই অ্যাভারেজ ভেলোসিটিটা কত হলো 10⁻⁴ মিটার পার সেকেন্ড, এত কম। ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ স্পিড যদি বলি সেই স্পিডটা কিন্তু অনেক বেশি, 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা জিনিস আমরা পেলাম, এই যে ইলেকট্রন তার অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হলো, তার অ্যাক্সিলারেশন হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা এবার ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনগুলোর যদি আমরা গড় বেগ বের করি, ইলেকট্রনগুলোর গড় বেগ, ইলেকট্রনগুলোর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, সেটাকে আমি ড্রিফট ভেলোসিটি বলছি। সেই ড্রিফট ভেলোসিটি কত, ভাইয়েন সংঘর্ষের পরে যে বেগ V1, মোটার হয়েছে 1 নম্বর ইলেকট্রন হয়েছে V1, 2 নম্বর ইলেকট্রন হয়েছে V2, 3 নম্বর ইলেকট্রন হয়েছে V3, চলতে থাকবে। ঠিক আছে, যতগুলো ইলেকট্রন আছে তাদের n সংখ্যক ইলেকট্রন আছে, তাদের বেগ হচ্ছে এরকম। আচ্ছা, এটাকে আমি একটু সাজিয়ে নিতে পারি এভাবে। আমরা এর আগে V1 সমান আমরা কি পেয়েছিলাম, E1 প্লাস a ইন্টু τ1, আবার V2 ইকুয়াল টু কি, V2 সমান U2 প্লাস a τ2, V3 সমান কি U3 প্লাস a τ3। তো এটাকে সাজিয়ে নিই, V1 E1 গুলোকে সব একদিকে নিয়ে নিই, E1 প্লাস A2 প্লাস U3 প্লাস m ডিভাইড হচ্ছে প্লাস, তারপর কি এটাকে কমন রাখলে τ1 প্লাস τ2 প্লাস τ3 হচ্ছে ডিভাইডেড বাই n। এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো,
এই যে টার্মটা প্রথমে অ্যাভারেজ ভ্যালোসিটি, আমি ওই ইউ অ্যাভারেজ যেটা বলেছিলাম সেটা ছিল 0, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমাদের প্রবাদ আছে কি এ, আচ্ছা τ1 τ2 τ3 এগুলো যদি যোগ করি, তাকে যদি n দিয়ে ভাগ করি, তাহলে এটা গড় ভ্যালু হয়। টাও অ্যাভারেজ বলতে পারি এটাকে, টাও অ্যাভারেজ, ঠিক আছে। ভিডি ইকুয়াল টু আমরা রেজাল্ট পাচ্ছি কি এরকম। আচ্ছা, এর জায়গাতে এর সমান আমরা কি পেয়েছি, এর সমান পেয়েছি এটা, এর মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে কি রেজাল্ট আসছে আমরা এবার দেখে নিই। এই ভ্যালুটা আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ড্রিপ ভেলোসিটি ইকুয়েশন আসছে আমাদের কাছে এটা। যদি আমরা মড ভ্যালু করি, তাহলে মড ভ্যালু করলে মাইনাস সাইনটা থাকবে না। আচ্ছা, এবার দেখো এবার ধরো এই যে পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি, ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য ভি, আর এই যে পরিবাহীটা তার দৈর্ঘ্য ধরো এল। যদি হয় তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন কিন্তু শিখেছি, সেটা কি আমাদের জানা আছে, যেটা ডি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। ডিভি সমান মাইনাস ই ডিএক্স বা ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডেল্টা এল। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ই সমান, এর জন্য এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে বি, লেন্থ হচ্ছে। তাহলে ই এর জন্য আমরা কি লিখতে পারি, ভি বাই এল, তাই তো। ঠিক আছে, ই এর মানটাকে আমরা যদি এখানে পুট করি, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে ভিটি ইকুয়াল টু ই ভি টাও অ্যাভারেজ বাই এম ইন্টু এল। আমাদের কাছে এই জিনিসটা আসছে, ঠিক আছে। এরপর আর একটা জায়গায় যাব, আর একটা বিষয় নিয়ে দেখব, সব লিখে যাবে, আমি যে সেই জন্য সময় দিচ্ছি তোমাদেরকে একটু, মানে একটু নতুন টপিক তো। আচ্ছা, এবার মনে করো এই যে পরিবাহী, এই পরিবাহীর কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া, তার মধ্য দিয়ে ডিটি সময়ে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে কোন দিকে, এদিকে, তাই তো।
কোনো একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে ডিটি সময়ে কতগুলো ইলেকট্রন যাবে সেটাকে আমি বের করবো। এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে, ধরো ক্রস সেকশনাল এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এর মধ্য দিয়ে ডিটি সময়ে কতগুলো ইলেকট্রন যাবে সেটা আমি বের করবো। সেটা কত হবে? দেখো এখানে যে ইলেকট্রনগুলোর বেগ কত, ভিটি, সেটা আমি বের করে নিয়েছি। সেটা আমার দেওয়া আছে, ইলেকট্রনগুলোর বেগ হচ্ছে ভিটি, তাহলে ডিটি সময়ে কতগুলো ইলেকট্রন যাবে। আর একটা জিনিস দেখে রাখো, এন একটা ধরলাম, যেটা হচ্ছে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফলের মধ্যে ইলেকট্রন আছে এন সংখ্যক। একক ক্ষেত্রফলের মধ্যে ইলেকট্রন আছে এন সংখ্যক। তাহলে দেখো ডিটি সময়ে ধরো এখানে থাকা যে ইলেকট্রন সেটা এটাকে ক্রস করে বেরিয়ে এলো, ঠিক আছে, একটা ইলেকট্রন বেরোলো। তাহলে ডিটি সময় ধরে বেরোবে কত? ডিটি সময়ে এই যে ফার্স্ট যে ইলেকট্রনটা বেরোলো সেটা, সেই ইলেকট্রনটা ডিটি সময়ে যত দূর যাবে, ফার্স্ট যে ইলেকট্রনটা বেরিয়ে এলো সেটা ধরো ডিটি সময়ে যত দূর চলে যাবে, সেই ক্ষেত্রফলের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে, এই ক্ষেত্রফলের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো ইলেকট্রন এর মধ্যে দিয়ে পাস হয়ে আসছে। দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ডিটি সময় শুরু হওয়ার আগে, টাইমটা শুরু হওয়ার আগে একটা ইলেকট্রন জাস্ট বেরোচ্ছে, ডিটি টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন এখান থেকে বেরোলো। সেই ইলেকট্রনটা ডিটি সময়ে যে দূরত্ব যাবে, সেই দূরত্বের যে এরিয়া, এই ক্ষেত্রফল, সেই দূরত্বের মধ্যে যে পরিমাণ ভলিউম আছে, সেই দূরত্বের মধ্যে যে ভলিউম আছে, সেই ভলিউমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকতে পারবে, সেই ইলেকট্রনগুলো সবগুলো এই ক্ষেত্রফলটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এর ভলিউমটা আমাকে বের করতে হবে। এর ভলিউম কত হবে? এর ক্ষেত্রফল দেওয়া আছে, এ কত দূর এগিয়ে আসছে, 1 সেকেন্ডে কতটা যায়, এই কত দূর যায় ডিটি সময় কতটা যাবে, তার বেগ কত, ভিটি ইন্টু ডিটি। তাহলে এই দূরত্বটা হচ্ছে জিডি ইন্টু ডিটি এটা। আর এরিয়া হচ্ছে, তাহলে ভলিউম কত হলো, ভলিউম হচ্ছে ভিডি ডিটি ইন্টু এ, এটা হলো এর ভলিউম। এবার নাম্বার অফ ইলেকট্রন, মানে একক ভলিউম আছে এন সংখ্যক ইলেকট্রন, এই ভলিউমের ইলেকট্রন কত হবে, এত ইন্টু এন, ঠিক আছে। তাহলে কতগুলো ইলেকট্রন বের হলো, এতগুলো ইলেকট্রন বেরোলো, ঠিক আছে। এই ডিটির সময় ইলেকট্রন বের হলো কতগুলো, এতগুলো, অর্থাৎ এতগুলো ইলেকট্রন এর মধ্য দিয়ে পাস হলো, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস হলো, এতগুলো ইলেকট্রন এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস হলো। আচ্ছা, এতগুলো ইলেকট্রনের মোট চার্জ কত? এতগুলো ইলেকট্রনের মোট চার্জ কত হবে? এর সঙ্গে কি করবো আমি, মোট চার্জ গুণ করবো। এক একটা ইলেকট্রন চার্জ কত, ই ধরলাম, তাহলে মোট চার্জ হচ্ছে এত। তাহলে এত পরিমাণ চার্জ গেল কত সময়ে, ডিটি সময়ে। তাহলে প্রবাহ মাত্রা কত, আই সমান টোটাল চার্জ বাই ডিটি, ঠিক আছে। তাহলে দেখো এত পরিমাণ চার্জ গেছে, এত সংখ্যক নাম্বার, এতগুলো ইলেকট্রন এর মধ্যে দিয়ে পাস হয়েছে। তাহলে মোট ইলেকট্রনের আধান কত, আধানের পরিমাণ হচ্ছে এত, ই দিয়ে গুণ করলাম। এবার এত পরিমাণ আধান গেছে কত সময়, ডিটি সময়। তাহলে প্রবাহ মাত্রা কত, আমরা তো কি জানি, আই সমান কি হয়, ডি কিউ বাই ডিটি, এই তো ফর্মুলা। তাহলে মোট আধান ডিভাইডেড বাই সময়, এটা দিয়ে ভাগ করলাম, ডিটি ডিটি কেটে যাচ্ছে। তাহলে আই ইকুয়াল টু রেজাল্ট আসছে আমাদের কি, প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু, প্রবাহ মাত্রার এই রেজাল্ট আসছে আমাদের এটা, আই সমান ভিটি এন ই এ, ঠিক আছে। আর ভিটির জন্য আমাদের একটা ইকুয়েশন এখানে বের করে রেখেছি, সেই ইকুয়েশন সেই ভিটির মানটা আমরা ব্যবহার করবো এরপর।
যে কি হয় একবার দেখবো। দেখো এই এই ইকুয়েশন থেকে আমাদের অনেক তথ্য বেরিয়ে আসবে, সেই জন্য এত বড় কাজটা করা। দেখো আই সমান আমাদের কাছে ইকুয়েশন আসছে ভিডি এন ই এ। ভিডি মানে কত? ভিডি মানে হচ্ছে ই ভি টাউ অ্যাভারেজ ডিভাইডেড বাই এম এল, এখানে কি কি আছে এম ই এ, এটা আছে আই ইকুয়াল টু আই সমান এন রাখছি, এর জন্য ই স্কোয়ার হয়ে গেল, এ হচ্ছে টাও অ্যাভারেজটাকে রাখি, টাও অ্যাভারেজ রাখলাম, আর কি আছে এফ আছে বাই এম আছে, এর আছে, আর ভি আছে। আই ইকুয়াল টু আমাদের কাছে ফর্মুলা এলো এটা। এই জায়গাটা একটুখানি ভালো করে খেয়াল করো, এই যে ফর্মটা, ভি ইকুয়াল টু ভি সমান কি হচ্ছে এটা, এই যে টার্মটা এখানে দেখো এম, এটা কি এমটা কি মাস অফ ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনের ভর, ঠিক আছে। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া। প্রত্যেকটা তথ্যকে আগে ভালো করে জানতে হবে। এমটা কি? এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। এন, এনটা কি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া। টাউটা কি? টাউ অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা দেখো সবগুলোই কিন্তু ধ্রুবক। মাস অফ ইলেকট্রন ধ্রুবক, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া, কোনো একটা ধাতুর ক্ষেত্রে, কোনো ধাতু, কোনো একটা যে কোনো একটা ধাতব পরিবাহী কন্ডাক্ট, যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে এনটা ফিক্স থাকে, এনের কোনো পরিবর্তন হয় না। আর এইটা কি? এটা চার্জ অফ ইলেকট্রন, এটাও ফিক্সড। আর এটাও গড়, গড় ভ্যালু, এটাও ফিক্সড। তাহলে এই যে ভ্যালুটা, এটা হলো একটা ধ্রুবক, কনস্ট্যান্ট, ঠিক আছে। আর কি করে আছে? আর যে এল, এল বাই এ, এটা হচ্ছে যে পরিবাহীটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি তার এল, যে কন্ডাক্টরটা নিচ্ছি তার এল তো আর পরিবর্তন হচ্ছে না সেই মুহূর্তে, তাহলে এলটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে এই যে পুরো টার্মটাই হচ্ছে ধ্রুবক। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, এটা কি? এটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ঠিক আছে, এটা পরিবর্তন হচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু, আমি এটাকে যদি একটা ধ্রুবক বলি, ধ্রুবকটা কি? আর রোধ, এটা কি ভি সমান আড়াই, ওহমের সূত্র। আর সমান, তাহলে আমাদের কাছে রেজাল্টটা কি আসছে? এম এল বাই এন স্কোয়ার টাউ অ্যাভারেজ ইন্টু এ। এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটার উপরে আবার আমি পরের দিন এখান থেকে শুরু করবো। এটাকে মনে রাখবে। রোধটা তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো রোধটা আবার দেখতে হবে, আর ইকুয়াল টু হচ্ছে এটা, এটা তো ওহমের সূত্র। আচ্ছা, এই জায়গাটা একটুখানি দেখে নাও, তাহলেই হবে। আর ইকুয়াল টু, আমরা ফর্মুলা করেছিলাম আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এস।
আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এস, আর সমান রো, এই যে রো, রো ইকুয়াল টু আমাদের কাছে রেজাল্ট কি আসছে, এম বাই এন স্কোয়ার টাউ অ্যাভারেজ, ঠিক আছে, রোধাঙ্ক, রো অর্থাৎ রোধাঙ্ক। পরের দিন পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এসব জায়গাগুলো নিয়ে এই রোটার উপরে, রোয়ের উপরই সব ডিপেন্ড করছে আর কি, এম এন ই টাউ অ্যাভারেজ এসব জিনিসগুলো নিয়ে পরের দিন আমরা আলোচনা করবো। আজকে এতটাই থাকবে। জি হেল্প থেকে আমরা ওহমের ল এখানে বের করতে পারলাম, আর এর মানটাও পেয়েছি, রোয়ের জন্য একটা তথ্য পেয়েছি। থাক।